myfree.world পডকাস্টে আপনাদের স্বাগতম। আজ আমরা বাংলাদেশে বর্তমানে চলমান একটি অত্যন্ত মর্মান্তিক ও জরুরি বিষয় নিয়ে আলোচনা করছি। গত কয়েক সপ্তাহে নারী ও শিশুদের বিরুদ্ধে একের পর এক ভয়াবহ সহিংস ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে। এর জেরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং রাজধানীর রাজপথে বড় বড় প্রতিবাদ ও বিক্ষোভ দেখা গেছে। অনুগ্রহ করে জেনে রাখুন, আজকের পর্বে গুরুতর অপরাধ যেমন নির্যাতন ও হত্যাকাণ্ড নিয়ে আলোচনা রয়েছে, যা কিছু শ্রোতার জন্য মানসিকভাবে কষ্টদায়ক হতে পারে। বিএনপি একটি অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালিত বিজয়ের মাধ্যমে নির্বাচনে জিতেছে এবং তারা তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে, যাদের বিরুদ্ধে বুচার অব বেঙ্গল শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পর থেকে বহু নৃশংস অপরাধের অভিযোগ উঠেছে, যার মধ্যে ধর্ষণ, রাজনৈতিক চাঁদাবাজি এবং হত্যাও রয়েছে। বুচার অব বেঙ্গলের বিরুদ্ধে বিপ্লব নেতৃত্ব দেওয়া জেনজি তরুণরা নির্বাচনের আগেই বিষয়টি তুলে ধরেছিল এবং সর্বোচ্চ চেষ্টা করেছিল যেন রাজনৈতিক সংস্কার অগ্রাধিকার পায়, কারণ তাদের মতে এই গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া দেশ আবারও বিনীতিগ্রস্ত, বেসামরিক এবং দুর্হাতে তুলে দেওয়া হবে। চলুন এই জনরোষের সূত্রপাত ঘটানো নির্দিষ্ট ঘটনাগুলো দেখে শুরু করি। পাবনার ঈশ্বরদী এলাকায় গভীর রাতে এক ভয়াবহ অপরাধ সংঘটিত হয়। একদল অপরাধী এমন একটি বাড়িতে ঢুকে পড়ে যেখানে এক দাদি সুফিয়া খাতুন তার নাতনির সঙ্গে ঘুমাচ্ছিলেন। অনুপ্রবেশকারীরা ওই বৃদ্ধাকে হত্যা করে এবং নবম শ্রেণীর ছাত্রী নাতনিকে অপহরণ করে। এরপর মেয়েটিকে পাশের একটি গমক্ষেতে টেনে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করা হয় এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়। এদিকে নরসিংদীর মাধবদীতেও আরেকটি শিউরে ওঠার মতো ঘটনা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। জারিন অর্নি নামে এক তরুণীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ করা হয় এবং হত্যা করা হয়। পুলিশ অভিযান চালিয়ে মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করে স্থানীয় এক সন্ত্রাসী নূরা নামে পরিচিত, যিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি ভারত সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এ পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত 9 জনের মধ্যে 7 জনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। সরকার এই নৃশংস ঘটনাগুলোর পর কঠোর সতর্কবার্তা দিয়েছে। ঝিনাইদহে বক্তব্য রাখতে গিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ধর্ষকদের প্রশ্রয়দাতাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্টভাবে বলেন, যারা ধর্ষণে জড়িতদের আশ্রয় দেবে তাদের সম্পূর্ণভাবে উপরে ফেলা হবে। তবে অনেক নাগরিকের কাছে রাজনৈতিক বক্তব্য আর যথেষ্ট নয়। এসব অপরাধের ভয়াবহতা মানুষকে রাজপথে নামতে বাধ্য করেছে। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী শাখা ঢাকায় বড় পরিসরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে। বিক্ষোভকারীদের মধ্যে ছিল গভীর বিশ্বাসভঙ্গ ও শোকের অনুভূতি। তারা বলেন, 2024 সালের গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের পর মানুষ একটি নতুন, নিরাপদ এবং শিশুবান্ধব বাংলাদেশের আশা করেছিল, কিন্তু তার বদলে তারা পবিত্র রমজান মাসে মানববন্ধনে প্রতিবাদকারীরা একটি হৃদয় বিদারক তালিকার ভুক্তভোগীদের নাম উল্লেখ করে দেখাতে চেয়েছেন যে সমস্যাটি কতটা ব্যাপক। তারা রামপুরার 6 বছরের শিশু তাহিয়ার কথা বলেন, যাকে নির্যাতন করে তার মরদেহ একটি সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। তারা আমেনার ভয়াবহ ঘটনার কথাও স্মরণ করেন, যাকে বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা করা হয় এবং একটি ফসলের ক্ষেতে ফেলে রাখা হয়। তারা রায়ের বাজারের 8ম শ্রেণীর ছাত্রী শারমিন বিনতির কথাও শোকের সঙ্গে উল্লেখ করেন, যাকে নিজ বাড়ির সামনেই কুপিয়ে হত্যা করা হয়। মানববন্ধনের নেতারা কর্তৃপক্ষ ও সুশীল সমাজের উদ্দেশ্যে কঠিন প্রশ্ন তোলেন। তারা প্রকাশ্যে প্রশ্ন করেন, যেসব পরিচিত নারীবাদী সংগঠন ও নারী নেত্রী প্রায়ই গোলটেবিল আলোচনা করেন, শিশুদের হত্যাকাণ্ড চলার সময় তারা কোথায়? এছাড়াও প্রতিবাদকারীরা অভিযোগ করেন যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও রাজনীতিবিদরা অভিযুক্তদের রক্ষা করছেন। আমেনার ঘটনায় তারা বলেন, ভুক্তভোগীর পরিবারকে স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে চাপ দেওয়া হয়েছিল এবং পরিবার রাজি না হয়ে আইনি বিচার চাইলে তাদের হুমকি দেওয়া হয় ও এলাকা ছাড়ার চেষ্টা করতে বাধ্য করা হয়। কর্মীরা স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদেরও সমালোচনা করেন। তাদের দাবি, কখনো কখনো কর্তৃপক্ষ জনক্ষোভ শান্ত করতে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। মানববন্ধনে কয়েকজন গুরুত্বপূর্ণ বক্তা সমাজ কিভাবে এই অন্ধকার অবস্থায় পৌঁছেছে তা নিয়ে তাদের বিশ্লেষণ তুলে ধরেন।
ইবনে সিনা মেডিকেল কলেজের একটি বিভাগের প্রধান ডাক্তার হাবিবা চৌধুরী বলেন, দেশের কিছু পুরুষের মধ্যে ভয়াবহ নৈতিক অবক্ষয় ও বিকৃত মানসিকতা গড়ে উঠছে, যা এই সহিংসতার কারণ। তিনি গ্রামাঞ্চল ও মহল্লায় অবৈধ মাদকের উদ্বেগজনক বিস্তারের দিকে ইঙ্গিত করেন এবং বলেন, মাদকাসক্তি যুব সমাজকে ধ্বংস করছে। তিনি আরও বলেন, প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত নৈতিক শিক্ষার গুরুতর ঘাটতি রয়েছে এবং যে সমাজ খারাপ শিক্ষার বীজ বপন করে সে সমাজ ভালো ফল আশা করতে পারে না। তিনি দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকে দ্রুত ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান এবং সতর্ক করেন, অপরাধীদের জবাবদিহির আওতায় না আনলে প্রতিবাদ আরও তীব্র হবে। প্রতিবাদের উত্তাপ আরও বাড়িয়ে আরেকজন নেত্রী জান্নাতুল করিম সুইট রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন। তিনি বলেন, পালেন 5 আগস্টের অভ্যুত্থানের পর এবং নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যুক্ত 63টি ধর্ষণের ঘটনা ছিল। তিনি দাবি করেন, জনরোষ ঠেকাতে শুধু গ্রেপ্তার করলেই চলবে না, বরং তিনি রাজনৈতিক পরিচয় নির্বিশেষে নারী নির্যাতনের বিষয়ে সত্যিকারের শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নের দাবি জানান এবং 1 সপ্তাহের মধ্যে জড়িতদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের নাগরিকরা যখন বিচার প্রক্রিয়া এগোনোর অপেক্ষায়, তখন রাজপথের দাবি স্পষ্ট, দেশের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে। আজকের পর্বের আলোচনা এখানেই শেষ। শোনার জন্য ধন্যবাদ। সমাজের কথা, কোন প্রশাসন, কোন সরকার যন্ত্রের কথা, ল এনফোর্সমেন্ট সোসাইটি এবং যে সেক্টর রয়েছে তাদের দায়িত্বটা কি? জনগণের নিরাপত্তা দেয়া। আমরা জানি আমাদের কনস্টিটিউশনাল রাইট হচ্ছে নিরাপত্তার অধিকার। প্রত্যেক মানুষের, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল। প্রত্যেক সিটিজেন এখানে এই নিরাপত্তার অধিকার সমানভাবে তারা পাওয়ার অধিকার রাখে। কিন্তু আমরা দেখেছি আমাদের সন্তানেরা, শিশু সন্তানেরা আজকে শুধু নারীকে ছাপিয়ে গেছে। নারী নির্যাতনের কথা বলবো কি? এখন মায়েরা শিশু নির্যাতনের কথা বলে আমরা শেষ করতে পারছি না। আমরা দেখেছি যে শিশু একটা ক্লাস রায়ের বাজারে যে ঘটনাটা ঘটেছে, ক্লাস 7-এর একটা মেয়ে, 8ম শ্রেণীর ছাত্রী, সে হচ্ছে শারমিন বিনতি, তাকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে যাওয়া হয়েছে। আমরা কোন জাহিলিয়াতে আছি? নব্য জাহিলিয়াতে আমরা অবস্থান করছি। এখানে কোনো সরকার আছে বলে মনে হয় না, এখানে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। এই যে একটা বর্বরতার সমাজ, নির্লজ্জ একটা সমাজে পরিণত হয়েছে, আমাদের তথাকথিত জনপ্রতিনিধি যারা আছেন তারা তাদেরকে, সেই আসামিদেরকে প্রোটেকশন দিচ্ছে এবং হুমকি দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি সে আমেনাকে যখন সালিশের মাধ্যমে এটা সুরাহা করার কথা বলা হয়েছে, তারা যখন অনড় ছিল বিচারের দাবিতে, তখন তাদেরকে এলাকা ছাড়ার জন্য তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে এবং শেষ পর্যন্ত সেই মেয়েটিকে নিয়ে বাবা যখন একটি নিরাপদ আবাসস্থলে নিয়ে যেতে যাচ্ছিল, পথিমধ্যে তাকে কি করা হয়েছে, কিডন্যাপ করে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেই মেয়েটিকে হত্যা করা হয়েছে। প্রিয় বোনেরা, আমরা কি কোনো সভ্য সমাজে অবস্থান করছি বলে মনে হয়? আমাদের দেশে কি কোনো সরকার আছে বলে মনে হয়? আমরা কি কোনো প্রশাসনিক ব্যবস্থা করার মধ্যে আছি বলে মনে হয়? এখানে কি কোনো সুশাসন, কোনো আইনের শাসন, নিরাপদ আবাসন কি এখানে আছে? এটি আজকে জাতি, দেশ ও জাতির কাছে প্রশ্ন। আমরা এখানে প্রশ্ন রাখতে চাই। এভাবে দিনের পর দিন যারা আসামি আছে তাদেরকে আইনের এই ছত্রছায়ার মধ্য দিয়ে তাদেরকে বিভিন্নভাবে জামিন করে ছাড়িয়ে নিয়ে আসা হয়। আমরা আসিয়ার হত্যাকাণ্ডের পরে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা জেনেছি যে রায় হয়েছে, কিন্তু রায়ের সেই প্রয়োগ হয়েছে কিনা, ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা, সেটা কিন্তু জাতি এখনো জানতে পারিনি। আমরা চাচ্ছি যে, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি যে আমেনার হত্যার আসামিরা গ্রেফতার হয়েছে। আমরা চাই তারা যেন কোনো আইনের ফাঁক ফোকর অথবা কোনো রাজনৈতিক চাপের মধ্যে তারা যেন নথি স্বীকার না করে, তারা যেন আইন সত্যিকার ভাবে পেতে পারে। আইনের অধিকার, আইনের যে সুশাসন পাওয়ার যে অধিকার, এই হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমরা আশা করব আমাদের সরকার, প্রশাসন যন্ত্র যারা আছেন তারা সত্যিকার ভাবে বিচারের কাঠগড়ায় তাদেরকে নিয়ে আসবেন এবং প্রকাশ্য জনসমক্ষে
তাদেরকে শাস্তি দিয়ে নিশ্চিত করবে। অপরাধীরা এই সমাজে আসলে সবারই শত্রু, কারোর জন্যই অপরাধীরা কোন রকম নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে পারে না। এই জন্য আজকে আমাদের এই দাবি, আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে মানববন্ধন, আমরা প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমরা জানাতে চাই এই ধরনের আরো কোনো ঘটনা যেন আরেকটি ঘটনা না ঘটে, এবং এর জন্য অবশ্যই সরকারকে দায়ভার নিতে হবে। কারণ আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারও কিন্তু একটি সন্তান রয়েছে, তাই না? সুতরাং এই দেশের প্রতিটি জনগণকে, প্রতিটি শিশুকে যদি আমার সন্তানের মতো নিরাপদ পরিবেশ না দিতে পারি, তাহলে আমি মনে করি নৈতিকভাবে প্রশ্ন থেকে যায় আমি এই পদের জন্য কতটা উপযুক্ত। আমি সরকারের সাথে এই প্রশাসন যন্ত্র সহ মিডিয়াকে বলতে চাই যে সমাজের সাংবাদিক ভাইয়েরা, আপনারা মিডিয়ায় যেভাবে এটা প্রচার হওয়া দরকার ছিল, আমরা ছোটখাটো বিষয়গুলোকে যেভাবে হাইলাইটস করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে তৈল মর্দন করার একটা সংস্কৃতি আবার চালু হয়ে গেছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনারা হচ্ছে সংবাদপত্র এবং সাংবাদিক, তারা হচ্ছে সমাজের তৃতীয় দর্পণ। তারা যদি সত্যিকারের চিত্রটা সমাজের কাছে তুলে না ধরেন, তাহলে আসলে জনগণ কিন্তু জানতে পারবে না এবং প্রশাসন কিন্তু এই ব্যাপারে স্টেপ নিতে গড়িমসি করবে। আমরা জানি এই প্রশাসন, এখানে যে ক্রাইম চলছে, এখানে যে কনস্পিরেসি আছে, এখানে যে দলীয় যে চাপ আছে, সবকিছু মিলিয়ে প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা আশা করব আইন যেন নিজের হাতে তুলে না নিতে হয়, আমরা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি, আইনের মাধ্যমে যথাযথ ইমপ্লিমেন্টেশন যেন হবে এবং তার শাস্তি আমরা নিশ্চিতও দেখতে চাই। আমি এই আহ্বান করব আজকে আমাদের এই নীরব এই প্রকাশ্য প্রতিবাদের মধ্য দিয়ে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা এই রক্তক্ষরণ আসলে প্রকাশ করার ভাষা নিয়ে আমরা এই প্রতিবাদের মাধ্যমে, আমাদের মানববন্ধনের মাধ্যমে তার অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি জাতি এই ব্যাপারে সচেতন হবে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহতারামা ডক্টর হাবিবা চৌধুরী সুইট, সেক্রেটারি, রাজনীতি বিভাগ, বাংলাদেশ জামায়াত ইসলামী, বিভাগীয় প্রধান, রেডিওলজি অ্যান্ড ইমেজিং সেন্টার, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল। আমি আপাকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাই ও বোনেরা, আমার সহকর্মী বোনেরা, সংগ্রামী সহকর্মী বোনেরা, এবং শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে, শুধু নারী নয় সমস্ত পুরুষদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, সামাজিক অবক্ষয়ের 1 নম্বর প্যারামিটার হচ্ছে নারীর প্রতি সহিংসতা। আমরা কি নারীকে মর্যাদা, সম্মান, অধিকার আদায় করতে পেরেছি? পারিনি। অথচ আমাদের স্বপ্ন ছিল জুলাই স্বাধীনতা অর্জনের পর আমরা চেয়েছিলাম নারীর জন্য একটা নিরাপদ আবাসন, নিরাপদ পরিবেশ। অথচ এই অল্প সময়ের মধ্যে আমরা একটার পর একটা নারীর প্রতি সহিংসতা দেখছি। এটা কিসের ইঙ্গিত করে? এটা ইঙ্গিত করে আমরা সামাজিক অবক্ষয়ের একেবারে তলানিতে পড়ে গিয়েছি। এখন যদি আমরা উঠে না দাঁড়াই, তাহলে এই জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। কারণ কোন জাতির নারীরা যখন অবহেলিত হয়, সেই জাতি কিন্তু টিকে থাকতে পারে না। ইতিহাস সাক্ষী। আপনারা জানেন এই অবস্থাকে জাহিলিয়াত বলা হয়েছে। আর আরবের জাহিলিয়াতে নারীদেরকে জীবন্ত অবর দেওয়া হতো গণসম্মানের থেকে। আমরা সেই অবস্থায় দাঁড়িয়ে গিয়েছি। শুধু জীবন্ত কবর মেরে ফেলা হচ্ছে না, তার উপর সহিংসতা করা হচ্ছে। যে ঘটনাগুলো আমাদের বোন বলেছেন, ভাই ও বোনেরা, এটা কারণটা কি? কারণ আমাদের জানতে হবে। কোন অসুখের সঠিক চিকিৎসা করার আগে তার কারণগুলো সঠিকভাবে যাচাই করে তার প্রতিকার করা সত্যিকারের বুদ্ধিমানের কাজ। 1 নম্বর কারণ বলবো বিকৃত মানসিকতা। আজকে আমাদের পুরুষদের মধ্যে কেন এই বিকৃত মানসিকতা সৃষ্টি হলো?
এটা আমাদের প্রশ্ন সবার কাছে। এই বিকৃত মানসিকতা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, নাহলে কোনো সুস্থ সচেতন একজন পুরুষ কখনো একটা 6 বছরের শিশুকে অত্যাচার করতে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লায় পাড়ায় অবৈধভাবে নেশার জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের যুব সমাজকে, আমাদের পুরুষদের মহিলাদেরকে ধ্বংস করার জন্য। সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। কুশিক্ষা, আমরা কি শিক্ষা পাচ্ছি? কোনো মোরাল এডুকেশন আমাদের সমাজে আছে কিনা? আপনাদের কাছে প্রশ্ন। সেই কুশিক্ষাকে বাদ দিয়ে সুশিক্ষা, যেটা হিউম্যান ডেভেলপমেন্ট, মোরাল এডুকেশন আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে, যেটা ছোট বয়স থেকেই হতে হবে, প্রাইমারি এডুকেশন থেকে হতে হবে হায়ার লেভেল পর্যন্ত। সেই শিক্ষার বড় অভাব। প্রিয় ভাই বোনেরা, আমরা তেঁতুল গাছ রোপণ করে আমরা কি আম ফল আশা করতে পারি? প্রশ্নই আসে না। যে কুশিক্ষার বীজ বপন আমরা করছি, তা থেকে কোনো ভালো জাতি আমরা আশা করতে পারি না। এরপরে হচ্ছে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি। আমাদের থিওরি হচ্ছে খাও দাও ফুর্তি করো, এরপরে আর কোনো জীবন নেই, যার জন্য একটা শিশু সন্তানকে দেখো আমাদের মনে মায়া জাগে না। প্রিয় ভাই বোনেরা, এই বিকৃত ধারণা থেকে আমাদেরকে বের হয়ে এসে আমাদের কি করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য যত উপায়দান শিক্ষা ব্যবস্থা আছে সবকিছু আমাদের আয়ত্তে আনতে হবে। অন্যায় প্রতিরোধ আজকে আমাদের সমাজে নাই। কোথায় গেল সেই নারীবাদী সংগঠকরা? কোথায় গেল সেই নারী নেত্রীগণ যারা নারীর মর্যাদা সম্মান আদায়ের জন্য গোল টেবিল বৈঠক করেন, যারা সেমিনার সিম্পোজিয়াম করে বৈঠককে উত্তপ্ত করেন? আমি চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যে ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে, মানববন্ধন করেছে, আমি আশা করব সেই সম্মানিত নারী সংগঠনদেরকে, নেত্রীদেরকে, কর্মীদেরকে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমরা এখন ঘরে বসে থাকতে পারবো না। আমার ভাইয়ের মেয়ে আক্রান্ত হয়েছে, আমার বোনের মেয়ে আক্রান্ত হয়েছে, এমন এক সময় আসবে আমার মেয়েও আক্রান্ত হবে। সেই দিন বেশি দূরে নয়। কোন ঘরে যখন আগুন লাগে, সে আগুন যখন না কেউ না নিভাতে না আসে, আপনার ঘরও কিন্তু সংরক্ষিত থাকবে না, আপনার ঘরেও কিন্তু সে আগুন এসে পড়বে। সুতরাং আমি আহ্বান করবো, আসুন আমরা সবাই মিলে, ভাই বোন সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে এই অন্যায় প্রতিরোধ করি আর প্রতিরোধ করি। সরকার প্রধানের প্রতি আমার একটা আহ্বান, আপনারা ক্ষমতা নিয়েছেন, খুব ভালো কথা, আপনারা দেশ শাসন করেন, খুব ভালো কথা, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, খুব ভালো কথা, কিন্তু আমরা চাই না নারীর এই সহিংসতা বেশি দিন দিয়ে থাকো। সময় দেন আমাদেরকে, কতদিনের মধ্যে বিচার করবেন? দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা বিচার দেখতে চাই। যদি বিচার না হয় আমরা আবার রাস্তায় নামবো, সবাইকে নিয়ে নামবো। সুতরাং আসুন আমরা সবাই মিলে প্রতিরোধ করি। আর যদি এই দায়িত্ব পালন করতে আপনারা অপারগ হন, প্রকাশ্যে ঘোষণা দেন। আমি আইন মন্ত্রীকে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, যারা বিচার বিভাগে আছে তাদেরকে বলছি, যারা প্রশাসনে আছেন তাদেরকে বলছি, আপনাদের কি মা বোন নেই? যদি মা বোন থাকতো আপনাদের ঘুম আরাম হয়ে যেত। আজকে আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা আর্তনাদ করছে, আগে রাতে তারা প্রশ্ন করবে আল্লাহর কাছে, হে আল্লাহ কেন আমাদেরকে মারা হলো, কি অপরাধ ছিল আমাদের? আমরা কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো? পারবো না। সুতরাং আসুন আল্লাহকে ভয় করে সামাজিক বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা সবাই মিলে এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ ডক্টর হাবিবা চৌধুরী সুইটকে। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জান্নাতুল করিম সুইট, সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,
সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। আমি জান্নাতুল করিম সুইটকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তাহলে তো এই পাশে ভালো ছিল ভাই। উপস্থিত সবাইকে সালাম, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম, আমরা কেন এখানে দাঁড়িয়েছি সেটাও আমার আগের বক্তারা স্পষ্ট করেছে। প্রিয় সাংবাদিক ভাই এবং সেই সাথে সকল দেশবাসী বলছি, ঝিনাইদহের তাবাসসুম এবং সেই সাথে নরসিংদীর আমেনা এবং ঢাকার তাহিয়া এই মিছিল থামবে কবে থামবে? অনেক বেশি বলার সুযোগ নেই, শুধু আমি বলতে চাই যে কখন একটি দেশে নারী নির্যাতন, এমনকি শিশুর উপর গণধর্ষণ এবং নির্মমভাবে খুনের ঘটনা এত ব্যাপকভাবে বেড়ে যায়, যখন সে সমাজ ভেতর থেকে পচে যায়। এবং আমরা দেখি তখনই আসলে বিচারহীনতার পর্যায়ে পৌঁছে যায় এবং ব্যাপক আকারে বেড়ে যায়, যখন সমাজের প্রভাবশালী অংশ এবং রাজনৈতিক ছত্রছায়ায় লালিত তথাকথিত মানুষ নামের পশুগুলো ছাড় পেয়ে যায়, তখনই এই বর্বরতা শেষ সীমায় পৌঁছে যায়। প্রিয় উপস্থিতি এবং সেই সাথে জনগণকে সামনে রেখে আমি বলতে চাই, যারা সরকারে আছেন, আমি 5 আগস্টের পর একটা নতুন বাংলাদেশ আমরা চেয়েছি, যেখানে নারীরা নিরাপদে থাকবে, নারীদের সম্মান রক্ষিত হবে, কিন্তু সেই স্বপ্ন আমাদের ধুলোয় ভূষিত হলো। আমরা দেখেছি ক্ষমতাসীন দল এই 5 আগস্টের পর নির্বাচন পর্যন্ত 63টি ধর্ষণের সাথে তারা সরাসরি সংযুক্ত ছিল, এবং এখনো যে ধর্ষণ এবং নারী নিগ্রহের ঘটনাগুলো ঘটছে, আমরা দেখছি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ এটার সাথে সম্পৃক্ত। আমি বলতে চাই, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই শিশুদের আত্মচিৎকার এবং নারী নির্গ্রহের ঘটনাগুলোই আপনাদের ত্বক উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং সতর্ক হন, এখনই পদক্ষেপ নিন। আমরা গ্রেপ্তার চাই না, শুধু গ্রেপ্তার জনগণকে বুঝ দেওয়ার জন্য তড়িঘড়ি করে গ্রেপ্তার, আইওয়াশ আমরা চাই না। আমরা চাই তাৎক্ষণিক বিচার। আগামী 1 সপ্তাহের ভেতরে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করুন। এবং আপনাদের দলের যারা এটার সাথে সম্পৃক্ত, রাজনৈতিক দল যে পরিচয় হোক, সরকার হোক অথবা অন্য কোনো দল, অবশ্যই শুধু তাদেরকে বহিষ্কার না, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং নারী নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্স আমরা সর্বক্ষেত্রে চাই। এটাই আজকের এই সমাবেশ থেকে, এই মানববন্ধন থেকে পুরো জাতির কাছে আমাদের প্রত্যাশা, সরকারের কাছে, প্রশাসনের কাছে প্রত্যাশা। সবাইকে সালাম, সালামু আলাইকুম।